হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস 7-এর লেসন নাম্বার 1 যে টেক্সটটি দেওয়া রয়েছে অর্থাৎ দ্য বুক অফ নেচার, এই টেক্সটটির প্রত্যেকটি লাইনের আমরা বাংলা মানে পড়ব, বাংলা মানে বুঝব এবং এখান থেকে যে সমস্ত অ্যাক্টিভিটিজের প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তরগুলো কি হতে পারে বা কিভাবে আমরা উত্তরগুলো লিখব সেটাও আমরা দেখব। এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে তোমাদের এই টেক্সটটি বুঝতেও সুবিধা হবে এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন পড়ে তার উত্তরও তোমরা সহজে লিখতে পারবে। তো চলো শুরু করা যাক। বুক অফ নেচার। বুক অফ নেচার মানে কি? বুক মানে আমরা জানি বই, আর নেচার মানে হচ্ছে প্রকৃতি। অর্থাৎ এখানে বলতে চেয়েছে বুক অফ নেচার অর্থাৎ প্রকৃতির বই। তো প্রকৃতির বই বলতে এখানে কি বলতে চাওয়া হয়েছে আমরা এই টেক্সটে এটি দেখব। এটি লিখেছেন কে? জওহরলাল নেহেরু। আমরা জানি জওহরলাল নেহেরু হচ্ছে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং একজন মহান স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। শুধু তাই নয়, তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এগুলো রয়েছে। ডিউরিং দ্য লেট 1920s অর্থাৎ 1920 সালের শেষের দিকগুলোতে হি রোট এ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়ং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন তার মেয়ে ইন্দিরাকে যখন তার মেয়ের বয়স কম ছিল। কেন লিখেছিলেন? না, টু শেয়ার হিজ আইডিয়া। শেয়ার মানে ভাগাভাগি করে নিতে বা সেই ধারণাগুলোকে দিতে। আইডিয়াস মানে ধারণা, শেয়ার বলতে গেলে ভাগাভাগি করে নিতে। তার নিজের ধারণা, তার নিজের চিন্তাভাবনা, তার নিজের জ্ঞান, নলেজ মানে জ্ঞান, তার মেয়ের সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি তার মেয়েকে কতগুলো চিঠি লিখেছিলেন। দিজ লেটার্স ওয়্যার ল্যাটার কম্পাইলড ইন্টু আ বুক টাইটেলড লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। পরবর্তীকালে এই চিঠিগুলোকে একত্রিত করে একটি বই প্রকাশ করা হয়। সেই বইটির নাম দেওয়া হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পড ফ্রম দ্য বুক। বর্তমানে আমরা যে টেক্সটটা পড়ব এই টেক্সটটা কিন্তু ওই বই থেকেই সংগৃহীত করা হয়েছে। কেমন? এবার আমরা মূল টেক্সটে চলে যাব। এখানে বলছে হোয়াই ডু উই রাইট লেটার্স। আমরা চিঠি কেন লিখি? যখন আমরা আমাদের প্রিয়জনকে, আমাদের পরিচিত কাউকে কোনো তথ্য জানাতে চাই লেখার মাধ্যমে, তখন কিন্তু আমরা চিঠি লিখে থাকি, যে আমাদের থেকে অনেক দূরে কোনো জায়গায় বসবাস করে। হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার ফ্রম অ্যান এল্ডার। তুমি কখনো কোনো তোমার থেকে বয়স্ক কারোর কাছ থেকে চিঠি পেয়েছো কি? বা তুমি কখনো কাউকে কোনো দিন চিঠি লিখেছো কি? তো চিঠি লেখার একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমরা পরে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। আজকে আমরা এই টেক্সটটা পড়ছি। তো ইউনিট 1টা তোমরা দেখো। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম। যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তুমি প্রায় আমাকে নানা জিনিস নিয়ে প্রশ্ন করো আর আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যানট হ্যাভ দিজ টক্স। এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো আর আমি এলাহাবাদে রয়েছি, তাই আমরা এই আলোচনাগুলো কিন্তু আর করতে পারছি না। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম
time to time short accounts of the history of our earth and many countries, great and small, into which it is divided. তাই আমি ভেবেছি যে মাঝে মাঝে তোমাকে আমাদের এই পৃথিবীর গল্প বলবো এবং বিশাল এবং ক্ষুদ্র অর্থাৎ ছোট এবং বড় যেসব দেশে এটা বিভক্ত তাদের ব্যাপারে ছোট ছোট বিবরণ আমি তোমাকে চিঠি মারফত লিখে জানাবো। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংরেজদের ইতিহাস আর ভারতীয় ইতিহাস কিছুটা হয়তো পড়েছ, বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস। কিন্তু ইংল্যান্ড কেবল একটা ছোট্ট দ্বীপ, আর ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, তবুও এই ভূপৃষ্ঠের একটা ছোট্ট অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। আমরা যদি আমাদের এই বিশ্বের ব্যাপারে মানে এই গোটা পৃথিবীর ব্যাপারে কিছু জানতে চাই, আমাদের অবশ্যই সব দেশ ও তাদের অধিবাসীদের কথা মাথায় রাখতে হবে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন। কেবলমাত্র একটা ছোট্ট দেশ তার কথা শুধু জানলেই হবে না যেখানে আমরা জন্মেছি। I am afraid I can only tell you very little in these letters of mine. তবে আমার খুব খারাপ লাগছে বা আমার একটা আশঙ্কাও রয়েছে যে আমার এই চিঠিগুলোতে তোমাকে আমি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে খুব অল্পই লিখে জানাতে পারবো। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। কিন্তু সেই অল্প কথাই আশা করি তোমার খুব মনোযোগ আকর্ষণ করবে, মানে তোমার ভালো লাগবে এবং তোমাকে সাহায্য করবে এই বিশ্বকে সামগ্রিকভাবে অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তাহলে এই লাইনের পুরো মানেটা কী হলো না, আমি এই যে তোমাকে চিঠিটা লিখব যে অল্প কথার মাধ্যমে, আশা করি এতে তোমার ভালোই লাগবে, তোমার খুব মজা লাগবে, তোমার এই কথাগুলো আকর্ষণ করবে এবং তোমাকে সাহায্য করবে এই বিশ্বকে সামগ্রিকভাবে এবং এর অন্যান্য অধিবাসীদের আমাদের ভাই আর বোন হিসাবে ভাব। হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস। যখন তুমি বড় হবে তখন তুমি কিন্তু আমাদের এই পৃথিবীর গল্প এবং এই পৃথিবীর বিভিন্ন লোকজনদের গল্প মোটা মোটা বইতে পড়ে থাকবে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রেড। যখন তুমি বড় হবে তখন এই বিশ্ব আর তার অধিবাসীদের কথা মোটা মোটা বইয়ে পড়ে থাকবে, আর তখন সেই সব তোমার বইয়ে পড়া ওই ঘটনাগুলোকে অনেক বেশি মজার বা চিত্তাকর্ষক বলে মনে হবে তোমার পড়া অন্যান্য গল্প বা উপন্যাসের চাইতে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি জানো নিশ্চয়ই যে আমাদের পৃথিবী কিন্তু অনেক অনেক প্রায় লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অ্যান্ড উইমেন লিভিং ইন ইট। আর দীর্ঘকাল ধরে এখানে কোনো নরনারী বসবাস কিন্তু করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। মানুষ আসার আগে এখানে জীবজন্তুরা থাকতো, আর জীবজন্তুদেরও আগে একটা সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো ধরনের প্রাণের
অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে of all kinds of animals and men to be without them. আমাদের এই পৃথিবী যা আজ নানা ধরনের মানুষ আর জীবজন্তুতে ভরা রয়েছে, তাদেরকে বাদ দিয়ে আমরা কিন্তু এই পৃথিবীকে অত সহজে কল্পনা করে নিতে পারি না। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা আর যারা এই সমস্ত ব্যাপার নিয়ে প্রচণ্ড পড়াশোনা ও চিন্তাভাবনা করেছে, তারা কিন্তু আমাদের বলেছেন যে একটা সময় ছিল যে যখন পৃথিবীতে এতটাই গরম ছিল যে কোনো প্রাণীর পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস মানে কি না, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, অর্থাৎ যাকে আমরা বাংলায় জীবাশ্ম বলি, উই ক্যান আওয়ার সেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। এবং আমরা যদি ওই সমস্ত বিজ্ঞানী এবং যারা এই সমস্ত ব্যাপার নিয়ে গবেষণা করেন তাদের বই পড়ি এবং পাথর আর জীবাশ্ম বলতে আমি একটু আগে বললাম যে প্রাচীন জীবজন্তুর দেহাবশেষ, এইগুলোকে পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই দেখতে পাবো যে হ্যাঁ, সত্যিকারের এরকম একটা সময় নিশ্চয়ই সেই রকমই ছিল। আমরা ইউনিট 1টি পড়া শেষ করলাম। এবার আমরা ইউনিট 1-এর যে প্রশ্নগুলো দিয়ে রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব, আর উত্তরগুলো আমি তোমাদের নিচের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা আগে প্রশ্নগুলো একটু বুঝে নেবে। তার আগে আমি তোমাদের এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড নেস্ট যেটা দেওয়া রয়েছে, অ্যাকাউন্টস, ইনহ্যাবিটেড, মিলিয়ন, এই ওয়ার্ড নোটসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এছাড়াও আমি তোমাদের আরও ওয়ার্ড নোটস লিখিয়ে দিয়েছি, নিচের ডেসক্রিপশনের লিঙ্কে থেকে তোমরা সেগুলো পাবে। তো চলো আমরা আমাদের পরবর্তী যে ইউনিট 1-এর প্রশ্নগুলো দেখি। প্রথমে অ্যাক্টিভিটিতে বলছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, অর্থাৎ এখানে 3টে করে প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, যেটি সঠিক উত্তর হবে সেটি তোমাদের লিখতে হবে। এই উত্তরগুলো তোমাদের নিচে ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে। অ্যাক্টিভিটি 2তে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। অ্যাক্টিভিটি 3-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, অর্থাৎ এই টেক্সটটি পড়ার পরে এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, আর এই শূন্যস্থানে যে শব্দ বসবে তার প্রথম অক্ষরটি দেয়া রয়েছে। আর 4 নম্বর অ্যাক্টিভিটিতে বলছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে ইন্টারেস্ট, সারফেস, ইনহ্যাবিটেড, টুগেদার, সায়েন্টিস্ট, এগুলো দিয়ে তোমাদের পূর্ণ বাক্যে বাক্য রচনা করতে হবে। এরপরে আমরা ইউনিট 2 দেখব। চলো দেখা যাক ইউনিটিতে কী বলা রয়েছে। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়েছ। বাট ইন ওল্ড টাইমস when men did not exist, surely no books could have been written, কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্বই ছিল না, অবশ্যই তখন কোনো বই লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে তখন কী কী ঘটনা ঘটেছিল আমরা কিভাবে জানব? উই ক্যানট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা শুধুমাত্র বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. ব্যাপারটা কিন্তু খুব মজার হতো, কারণ আমরা যা চাই তাই যদি আমরা কল্পনা করে নিতে পারতাম তাহলে কিন্তু সবথেকে সুন্দর একটা রূপকথার গল্প তৈরি হয়ে যেত। But this need not to be true, as it would not be based on any facts that we had seen, কিন্তু এগুলো কিন্তু সত্যি হতো না,
কারণ আমাদের দেখা সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে এগুলো তৈরি হতো না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। কিন্তু যদিও সেই সমস্ত অতীত দিনে লেখা কোনো বই আমাদের কাছে নেই, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা প্রায় বইয়েরই মতোই আমাদের অনেক কথা জানাতে পারে। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। আমাদের জন্য রয়েছে পাহাড় আর পাহাড়ের সমুদ্র, নক্ষত্র আর নদী, মরুভূমি এবং প্রাচীন জীবজন্তুদের জীবাশ্মগুলো। These and other like things are our books for the Earth's early story. এই সব ঘটনা এবং এই ধরনের অন্যান্য জিনিস থেকেই আমরা পৃথিবীর আদি ঘটনাগুলো জানতে পারি। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. এই সমস্ত জিনিসগুলো বোঝার জন্য প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের বইয়ে এই বিষয়ে পড়া নয়, বরং প্রকৃতিরই এই মহান বইয়ের শরণাপন্ন হওয়া। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. আমি আশা করি তুমি খুব তাড়াতাড়ি পাথর আর পাহাড় থেকে এই ঘটনাগুলো কিভাবে জানতে হয় বা পড়তে হয় তা শিখতে শুরু করবে এবং ব্যাপারটা ভেবে দেখো কি মজারই না দাঁড়াবে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. রাস্তার বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রত্যেকটা ছোট ছোট পাথর এই প্রকৃতিরই বইয়ের এক একটা ছোট পৃষ্ঠার মতো। যদি তুমি জানতে এটাকে কিভাবে পড়তে হয়। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. যে কোনো ভাষা পড়তে হলে সে হিন্দি হোক বা উর্দু হোক বা ইংরেজিই হোক, তোমাকে সেই ভাষার অক্ষর আগে শিখতে হয়। So, also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তোমাকে অবশ্যই সেই জন্য প্রকৃতির ওই অক্ষরগুলোকে শিখতে হবে এই পাথর এবং পাহাড়ের যে বইগুলো রয়েছে এবং সেই বইতে যে গল্প লেখা রয়েছে সেগুলো পড়তে পারার আগে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস। তবে এখন কিন্তু তুমি হয়তো কিছুটা জানো যে এটা কীভাবে পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি ফেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? যদি তুমি ছোট্ট একটা গোল চকচকে নুড়ি পাথর দেখে থাকো এখন, তা সেটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? কীভাবে সেটা গোল আর মসৃণ আর চকচকে হলো কোনো কোনা বা রুক্ষ ধার ছাড়াই? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। যদি তুমি ওই বড় পাথরকে ছোট ছোট টুকরোয় ভাঙো, তাহলে তুমি দেখতে পাবে প্রত্যেকটা টুকরো খুব অমসৃণ আর এবং সেটার কোণার যে ধারগুলো সেগুলোও কিন্তু অমসৃণ থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ ভেবেল। এটা কিন্তু ওই চকচকে মসৃণ গোলাকার ছোট নুড়ি পাথরের মতো। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে ওই নুড়ি পাথরটা অত গোল মসৃণ আর চকচকে হলো কী করে? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ
টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। ওই ঘটনাটাই তোমাকে ওর গল্প বলবে যদি তোমার ভালো চোখ আর কান থাকে সেটা দেখবার এবং শোনার জন্য। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, ইট মে বি এ লং অ্যাগো, it was a bit of rock just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. ওটা তোমাকে বলবে যে কোনো এক সময় হয়তো অনেক দিন আগে ওটা পাথরের একটা টুকরো ছিল, ঠিক যেমন একটা টুকরো তুমি ভাঙতে পারো একটা বড় পাথর বা নুড়ি থেকে অনেক ধার দেওয়া আর কোনা সমেত। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত ওটা কোনো পাহাড়ের ধারে পড়েছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার। তারপর বৃষ্টি এলো এবং ওটাকে ভাসিয়ে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল না ছোট উপত্যকায়, যেখানে সে একটা পার্বত্য ঝর্ণা দেখতে পেল এবং যেটা তাকে ঠেলতেই ততক্ষণ না পর্যন্ত সে ছোট ছোট হয়ে ভাঙতে ভাঙতে নদীতে গিয়ে পৌঁছালো। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, আর সেই ছোট নদীটা তাকে নিয়ে গেল বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। এবং সেটা সারাক্ষণ নদীর তলভাগে গড়াতে থাকলো এবং তার প্রান্তগুলো একটা পাথরের সঙ্গে আরেকটা পাথর ঘষতে ঘষতে ক্ষয়ে গেল এবং সেটা গা চকচকে এবং মসৃণ হয়ে গেল। সো ইট বিকেম দ্য ফেবল দ্যাট ইউ সি। এইভাবেই কিন্তু এই নুড়ি পাথরটা তৈরি হয় এবং যেটা তোমরা দেখতে পাও। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। কোনোভাবে নদী সেটাকে পিছনে ফেলে যায় আর তুমি সেটাকে খুঁজে পাও। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট বিকেম এ গ্রেন অফ স্যান্ড অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সিসাইড টু মেক আ বিউটিফুল বিচ ওয়্যার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড। নদী যদি ওটাকে বয়ে নিয়ে যায়, ওটা ছোট থেকে আরও ছোট হতে থাকে যতক্ষণ না শেষ পর্যন্ত সেটা একটা বালির দানা হয়ে যায় এবং সমুদ্রের ধারে গিয়ে তার ভাইদের সঙ্গে যোগ দেয় আর একটা সুন্দর সমুদ্র সৈকত তৈরি করে যেখানে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারে আর বালি দিয়ে দুর্গ বানাতে পারে। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, একটা ছোট নুড়ি পাথর যদি এত কিছু বলতে পারে, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? তাহলে আমাদের চারপাশে যত পাহাড়, যত পর্বত এবং আরও অনেক জিনিস আমরা দেখি সেগুলো রয়েছে, তাহলে সেইখান থেকে আমরা আরও কত না কিছু শিখতে পারি। তোমাদের ইউনিট 2 এখানে শেষ হলো এবং এর পরের অ্যাক্টিভিটি যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু দেখব। অ্যাক্টিভিটি 5-এ বলছে যে আইডেন্টিফাই দ্য হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু ফলস, অর্থাৎ এখানে ট্রু ফলস লিখতে বলছে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে। অ্যাক্টিভিটি 5-এ বলছে। এছাড়া তোমরা ওয়ার্ড নেস্ট থেকে ফ্যাসিনেটিং, পেবল, ক্যাসেলস এগুলোর মানে কিন্তু তোমরা পড়ে রাখবে, অবশ্যই মনে রাখবে এগুলো। অ্যাক্টিভিটি 6-তে বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা তোমরা পড়লে ওখান থেকে তথ্য নিয়ে বাকি বাক্যগুলো পূর্ণ করতে বলেছে। অ্যাক্টিভিটি 7-এ বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট মানে বক্তব্য, রিজন মানে কারণ, বক্তব্যগুলোর কারণ তোমাদের টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। অ্যাক্টিভিটি 8-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে এবং 9-এ বলেছে রিঅ্যারেঞ্জ করতে, ঘটনা অনুযায়ী পরপর বাক্যগুলোকে নাম্বারিং করে সাজাতে। অ্যাক্টিভিটি 10-এ মিনিংফুল ওয়ার্ডসগুলো দিয়ে ম্যাচ করতে বলেছে, অর্থাৎ এ কলাম এবং বি কলামে যে ওয়ার্ডগুলো রয়েছে সিমিলার মিনিং সেগুলো ম্যাচ করতে বলেছে। অ্যাক্টিভিটি 11-তে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা রয়েছে তার সেগুলো রিপ্লেস করতে হবে, তার পরিবর্তে উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সমার্থক মানে অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ড পরিবর্তন করে লিখতে হবে।
এছাড়াও তোমাদের 12 থেকে 15 পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোর সমস্ত উত্তর এবং আমি যে অ্যাক্টিভিটিগুলোর কথা বললাম তার সমস্ত অ্যান্সার আমি কিন্তু নিচের ডেসক্রিপশনের যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সবাই পেয়ে যাবে। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তোমরা মনোযোগ সহকারে পুরো যদি ভিডিওটি দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো বাংলা মানে বুঝতে অসুবিধা হবে না এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারবে। তোমাদের এই পড়াশোনা সংক্রান্ত চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অন্যান্য ক্লাসমেটদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবে। এতে করে আমি এই চ্যানেলে যখন এই পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন টপিকগুলোর সম্বন্ধীয় ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তোমাদের আজকের এই চ্যাপ্টার সংক্রান্ত যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।